সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ত্বকের যত্ন ও এর নানাবিধ দিকসমূহ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। আজ আমরা কথা বলবো ত্বকের যত্ন এবং এর নানাবিধ যে দিকসমূহ রয়েছে, অর্থাৎ এর পজিটিভ এবং নেগেটিভ বোথ সাইড নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই জানাবেন যে ত্বকের যত্নে আমরা যে দৈনন্দিন বিভিন্ন প্রসাধনী সামগ্রী ব্যবহার করছি সেটির কতটা প্রভাব রয়েছে আমাদের ত্বকের যত্নে? আমাদের উপরে যে অংশটা এবং সবচেয়ে বড় যে অর্গান আমাদের শরীরে, সেটা হচ্ছে গিয়ে ত্বক, যেটাকে বলা হয় যে স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বডি। অর্থাৎ এই ত্বকটা পুরোটা জুড়েই কিন্তু আপনার শরীরের ডাইনে বা সব জায়গায় কিন্তু এই ত্বকটা রয়েছে এবং এই ক্ষেত্রে আপনাকে যত্নটাও ঠিক বেশি পরিমাণে নিতে হয়। তবে কি হয় যে আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের মুখমণ্ডলের যত্নটা বেশি নিতে, অথবা যেই অংশটা এক্সপোজ থাকে অর্থাৎ হাতের অংশটা বা পায়ের অংশটা, এটার দিকে বেশি যত্ন নেওয়ার চেষ্টা করি। অর্থাৎ আমাকে যেন সুন্দর লাগে, আমাকে যেন দেখতে ভালো লাগে এবং আকর্ষণীয় মোহনীয় মনে হয় মানুষের কাছে, আমরা সেটাই চাই। তো এই ত্বকের যত্নের ক্ষেত্রে আমাদের সবার আগে খেয়াল রাখতে হবে আমাদের যে সানের প্রোটেকশনটা, অর্থাৎ আমরা যে সানস্ক্রিন ব্যবহার করতে হবে আমাদেরকে বেশি পরিমাণে সানস্ক্রিন। অর্থাৎ যখনই আমরা রোদে যাব, গরমে যাব কিংবা বাইরে যাব, তখনই আমাদের সানের একটা প্রোটেকশন নিতে হবে। কিংবা আমাদের আমরা যদি সিজনাল ভেরিয়েশনের কথা বলি, তো দেখা যায় যে আমাদের ড্রাই সিজন কিংবা রেনি সিজন কিংবা যে শীতের সময়টা, ওগুলোর ক্ষেত্রে আমরা ময়শ্চারাইজার, একটা ভালো মানের একটা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এবং আরও দেখা যায় যে আমরা আমাদের ত্বকের যে পানি ধারণ ক্ষমতা, এটা যদি আমরা বেশি করে রাখতে চাই, অর্থাৎ যদি ত্বকটা যেন ড্রাই না হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং ভেজিটেবলস খেতে হবে। দেখা যায় যে এই জায়গাটায় আমরা বেশ বিশেষ করে মহিলারা যে আমরা সেই পরিমাণে পানি খেতে চাচ্ছি না বা বিভিন্ন সমস্যার কারণে পানি খেতেও চাই না। তো ফলে কি হয়, তাদের ত্বকটা বেশি ড্রাই হয়ে যায় এবং তাদের ত্বকের যত্নটাও বেশি প্রয়োজন হয়। বর্তমান সময়ে যেটা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আমাদের স্কিন কালার নিয়ে দেখা যায় অনেকটা কনসার্ন, এবং আমরা সবাই হয়তো ভাবি যে একটু ব্রাইটনেস বা হোয়াইটনেস হয়তো আমার আউটলুকটা আরও বেশি প্রমিনেন্ট করবে। তো এই যে হোয়াইটেনিংয়ের আশা করে বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহারের যে একটি টেন্ডেন্সি এখন দেখা যাচ্ছে, এ সম্পর্কে আপনার কি আসলে মতাদর্শ রয়েছে যে এটি কতটা উপযুক্ত আমাদের ত্বকের জন্য? এই ব্যাপারটা হচ্ছে গিয়ে, আপনি যখন আপনার যারা একটু ডার্ক শেডের থাকে, অর্থাৎ আমাদের স্কিন টাইপ 1, 2, 3, 4, 5 মধ্যে যারা 4, 5 এই জায়গাটায় থাকে, তো তাদের একটু হীনমন্যতার হারটা একটু বেশি থাকে যে আসলে আমি স্কিনটা আমার বেশি ডার্ক হয়ে যাচ্ছে, ফলে আমি আসলে মানুষের সামনে কিংবা সমাজে একটু নিজেকে ডাউন ফিল করে আর কি। ওই ক্ষেত্রে আমরা যারা ডার্মাটোলজিস্টরা রয়েছি, তো আমরা চেষ্টা করি যে ওই জায়গাটার থেকে কিছুটা উত্তরণ করে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি, কিছু খাওয়ার ওষুধ রয়েছে, কিছু ব্যবহার করার জন্য রয়েছে, এবং পাশাপাশি অনেক সময় আমরা লেজারও করে থাকি। এই ব্যাপারগুলো আসলে কিছুটা শেড উন্নতি করে দেওয়ার জন্য, বাট এটা সাইন্টিফিক। দেখা যায় যে আপামর জনসাধারণ তারা কি করে যে আসলে একটা কসমেটিক্সের দোকানে গেল, সেখান থেকে তার দোকানদারকে জিজ্ঞেস করলো যে আমাকে একটা ভালো মানের ক্রিম দেন। তো দেখা যায় যে যেসব ক্রিম তারা ব্যবহার করে সেগুলোতে কিন্তু আসলে সুন্দর হওয়ার চেয়ে দেখা যায় ত্বকের ক্ষতিটা বেশি হয়ে যায়। সে তো জানছে না আসলে এই যে প্রসাধনীগুলো ব্যবহার করছে এটার মধ্যে কী পরিমাণে থাকা দরকার ছিল উপাদানগুলো, কিংবা সেটা আদৌ আছে কিনা, কিংবা তার চেয়ে অনেক ক্ষতিকর ভাবে বেশি পরিমাণে রয়েছে কিনা। তো এই ব্যাপারগুলো যদি আমরা একজন ডার্মাটোলজিস্টই কেবল বলতে পারবে, বাট তারা সেই ব্যাপারে একদমই সচেতন না। হ্যাঁ, সচেতন না, তারা নিজেদের মতো করে ব্যবহার করে। ক্ষতিকর কম্পোজিশনের মধ্যে ক্ষতিকর কোনো উপাদান আছে কিনা, বা কোন উপাদানগুলোকে আপনি ক্ষতিকর বলছেন এবং ত্বকে এগুলো কি ধরনের ক্ষতি সাধন করে? অনেক ধরনের এই ক্ষতিকর উপাদান রয়েছে, অনেক ভারী ভারী মেটাল যেগুলোকে আমরা বলি লেড, মার্কারি, তারপর হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় স্টেরয়েড, অনেক বেশি পরিমাণে স্টেরয়েড, অর্থাৎ যে আমরা সুপার পোটেন্ট স্টেরয়েড, এইগুলো বিভিন্ন ধরনের ওই স্টেরয়েডগুলো দেয়া থাকে।
যে যেগুলো আসলে ত্বকের জন্য যে মাত্রায় থাকা দরকার সেই মাত্রার চেয়ে অধিক পরিমাণে, অর্থাৎ আমরা চাই যে আমাদের ত্বকের শেডটা আরও বেশি হোক, অর্থাৎ ব্রাইটনেসটা বাড়ুক। ব্রাইটনেসটা বাড়াতে গিয়ে দেখা যায় যে কিছু কিছু জায়গায় এত বেশি ব্রাইটনেস হয়ে গেছে, কিংবা কিছু কিছু জায়গায় দেখা যায় যে চামড়াটা এত বেশি পাতলা হয়ে গেছে যে ফলে সেই মানুষটা ব্যবহার করা যতদিন সে ব্যবহার করতেছে ততদিন পর্যন্ত সে ভালো থাকছে, বাট ইন দ্য লং রান কিন্তু তার স্কিনটা ভালো থাকছে না, তার স্কিনটা কিন্তু ড্যামেজড হয়ে যাচ্ছে, অর্থাৎ স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে। সে যখনই বাইরে বেরোচ্ছে, একটু সানের এক্সপোজার হচ্ছে কিংবা হট বা হিটের দিকে যাচ্ছে, তখনই কিন্তু মুখটা সে মানে জ্বালা পড়া শুরু করতেছে স্কিনটায়। ইভেন অনেক সময় দেখা যায় যে সে যদি পানি দিয়ে মুখ ধুইতো তখনও তার মুখটা জ্বালা পড়া করে, বার্ন হয়ে যায়। তো এই ক্ষেত্রে মানে এবং অনেকের চামড়া পাতলা হওয়ার সাথে সাথে আমরা কিন্তু দেখি যে রক্তনালী যেগুলো ক্যাপিলারিগুলো পর্যন্ত হয়তো ভিজিবল হচ্ছে এবং দানা দানা বিচি এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু আসে। জি, ওগুলো দেখা যায় যে আপনি আপনার মুখের যে ত্বকের যে গঠন সেই অনুসারে আপনার জন্য যে উপাদান দরকার, দেখা যায় যে ক্রিম বেজের উপাদানগুলো আপনার ড্রাই স্কিনের জন্য দরকার, আপনার ওয়াটার বেজ উপাদানগুলো যে আপনার অয়েলি স্কিনের জন্য দরকার, বাট আপনি সেটা জানছেন না, আপনি কোন প্রোডাক্ট ব্যবহার করছেন না বুঝে ব্যবহার করার কারণে ত্বকটা আরো খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবং সেই সাথে হার্সুইটিজম বা অনেক এক্সেসিভ হেয়ার গ্রোথ, এই সমস্যাটা কি আপনি দেখেছেন কিনা? অবশ্যই এগুলো যেমন যারা বেশি পরিমাণে এই মানে উপাদানগুলো ব্যবহার করে, বিশেষ করে স্টেরয়েড সমৃদ্ধ, তো দেখা যায় যে অনেক আমাদের মা বোনরা তারা আমাদের কাছে আসে যে তাদের মুখে ওই ধরনের ফসাকারী ক্রিম ব্যবহার করার কারণে তার লোমকূপগুলো যেটা একদম আমরা যে ভেলাস হেয়ার বলি একদম খুব সূক্ষ্ম হেয়ার থাকে, বাট সেগুলো দেখা যায় না, বাট ওই স্টেরয়েড ক্রিম ব্যবহার করার কারণে মুখে এবং দাড়ি গোঁফ এগুলো অনেক বেশি পুরুষের মতো ভিজিবল হয়ে যায়। তো তখন আবার তারা আবার এমব্রেসিং একটা সিচুয়েশনে পড়ে যায় যে আসলে আমি ফর্সা হতে গেলাম ঠিকই, বাট ওদিক দিয়ে আমার লং টার্ম একটা স্কিনের ক্ষতি হয়ে গেল। আচ্ছা, তো এই যে আমরা তো আসলে কেউই চাই না যে আমাদের যারা রোগীরা রয়েছেন তারা এই ধরনের সমস্যার ভেতর দিয়ে যাক, কিন্তু তারপরেও হয়তো অনেক সময় বিভিন্ন ভুলবশত কারণে বা ভুল ডিসিশনের কারণে হয়তো এটা হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কি উত্তরণের কোনো উপায় আছে কিনা? হ্যাঁ, অবশ্যই উত্তরণের উপায় আছে। সেক্ষেত্রে আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে, অর্থাৎ চিকিৎসক সেটা দেখবে, স্কিনটা দেখবে এবং তার জাস্টিফাই করবে, এবং এখানে যদি আরও কোনো সমস্যা থাকে কিংবা তার হরমোনাল কোনো সমস্যা থাকে সেইগুলো চেক করে সে ওখানে যে স্টেরয়েড দেওয়া হলো কিনা সেটা স্টেরয়েডের উদ্যোগ করবে, কিংবা তার ওখানে স্কিনের যে কোনো ধরনের ফলিকুলাইটিস হলো কিনা, একনি হলো কিনা, কিংবা কোনো ধরনের কোনো সমস্যা হলো কিনা সেটা দেখে ওইটার এগেনস্টে তার ট্রিটমেন্ট দেবে। ইভেন যদি ওখানে দেখা যায় যে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, তো তখন সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে থাকি। ইভেন যদি অনেক সময় দেখা যায় যে এই সমস্যাগুলো উত্তরণের জন্য আমাদের পিলিং করা দরকার, লেজার করা দরকার, আমরা সেটাও করে থাকি, বাট আপনাকে এই ব্যাপারগুলো বুঝতে হবে এবং সেই অনুসারেই আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে, এবং এই জন্য এটার জন্য অবশ্যই একজন ভালো ডার্মাটোলজিস্টই এটা আপনার এখান থেকে উত্তরণ করতে পারে। তো এই যে সমস্যাগুলো হয়ে গেল একবার, আপনার কি মনে হয় না এটি আসলে একজন রোগী এবং তার পরিবারকে আসলে আর্থিকভাবেও কি ক্ষতির সম্মুখীন করতে পারে? কিছুটা তো আর্থিকভাবে ক্ষতি করেই, কারণ হচ্ছে কি আপনি তো জানছেন না যে আসলে এইটার মধ্যে কি আছে। দোকানদার আপনাকে যখন বললো যে এটা 7 দিনের মধ্যে আপনাকে একটা ফর্সা করে দিবে, 1 মাসের মধ্যে গ্যারান্টেড একটা দিয়ে দিবে, আপনি নির্দ্বিধায়, আপনি যখন 7 দিনের কথা শুনবেন আপনি নির্দ্বিধায় ওখানে যাবেন না। দেখা যায় যে আমাদের কোনো মায়েরা বোনেরা যে দেখা যায় 7 দিনের মধ্যে ফর্সা হয়ে গেলে তো বিয়ের একটা থাকবে, কিংবা একটা পার্টিতে যাবে, তো তার আগে দিয়ে তাকে একটু ব্রাইট লাগবে, তো ওই ক্ষেত্রে সে ওই টাকার দিকে আর চিন্তা করে না, সেক্ষেত্রে ইচ্ছা মতো একটা দাম দিয়ে সে নিয়ে আসে এবং আসলে তার ত্বকটাকেই সে নিজের ত্বকটাকে নষ্ট করে দিচ্ছে, ড্যামেজ করে দিচ্ছে। যেহেতু আপনি বলছেন স্টেরয়েড কন্টেইনিং ক্রিমগুলো থাকে, আমরা জানি স্টেরয়েড অ্যাপ্লিকেশন একটা নির্দিষ্ট সময় পর এটি কিন্তু আসলে চাইলেই বন্ধ করে দেওয়া যায় না, উইথড্রল সিমটমস ডেভেলপ করে, সেটি আমরা সিস্টেমিক বলি কিংবা লোকাল স্কিনের ক্ষেত্রে, দুই ক্ষেত্রে একই রকম। তো আপনি কি বলবেন যে আসলে তখন আসলে ক্রিমটি তিনি ছাড়বেন কিভাবে? কারণ ক্রিমটি বন্ধ করলেই নানাবিধ সমস্যার সম্মুখীন হন। তখন কিন্তু অনেকের ক্ষেত্রে আমি যেটি দেখেছি যে দীর্ঘদিন তারা এই ক্রিম ব্যবহার করছেন এবং এক ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গিয়েছে, সেটি সম্পর্কে আপনি কি বলবেন? ওই ক্ষেত্রে আমরা মানে ওই স্কিনটা দেখে তার জন্য কি পরিমাণে ইউজ করেছে, কতদিন ইউজ করেছে, এবং এই স্টেরয়েডের সমৃদ্ধ যে ক্রিমগুলো দেখা যায় যে ওইটা তার আর কোনো ক্ষতি হয়েছে কিনা। দেখা যায় যে অনেক সময় অনেক সময় সে খাবারেরও কিছু স্টেরয়েড থাকে, সেগুলোও ব্যবহার করতে পারে, অনেক সময় লাগানোর ওষুধগুলো ব্যবহার করতে পারে। এই ক্ষেত্রে উইথড্রল সিনড্রোমটাকে আমরা করার জন্য আমরা একটা লো পটেন্ট স্টেরয়েড দিয়ে আস্তে ওটাকে উইথড্র করে নিয়ে আসি, এবং যখন খারাপ অবস্থা থেকে একটা নর্মাল অবস্থা
অবস্থায় নিয়ে আসি এবং তারপরে সেখান থেকে আমরা চেষ্টা করি তার স্কিনটাকে ডেভেলপ করা যায় কিনা। তো ওই ক্ষেত্রে আমরা উজ্জ্বলটা সাডেনলি করি না, বাট আস্তে আস্তে এটাকে নিয়ে আসি। স্যার, এমন অনেক রোগীরা রয়েছেন যারা দীর্ঘমেয়াদী বিভিন্ন চর্মরোগে আক্রান্ত থাকেন, যেমন তার মধ্যে সোরিয়াসিস অন্যতম, এছাড়া ভিটিলিগো বা শ্বেতি রোগ রয়েছে। এই রোগগুলো কিন্তু রোগীদেরকে অনেক ভোগায় বা ভোগান্তিতে রাখে। তো এই ক্ষেত্রে তাদের ত্বকের যত্ন কি সাধারণ একটি ত্বকের মতো হবে কিনা, বা এক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে মানে এই মানুষগুলো যারা স্মৃতি রোগে কিংবা সোরিয়াসিস রোগে ভোগে তারা সবসময় কিন্তু মানসিকভাবে অনেক দুর্বল থাকে। অর্থাৎ সমাজে যখন সে বের হয় তো তখন সে যতটা পারে নিজেকে হাইড করে রেখে তারপরে চলাফেরা করে। এই মানুষগুলোকে আমি বলবো যে আসলে স্মৃতি এবং সোরিয়াসিস কখনোই এটা ছোঁয়াচে রোগ না। ফলে আপনি নির্দ্বিধায় আপনি বের হতে পারেন, বা নিজের কাছে যখনই আপনি ডাউন ফিল হবেন তখনই চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ এই ক্ষেত্রে আমরা যখন সোরিয়াসিসের কথাই যদি আমি বলি তো সেক্ষেত্রে একটা স্টেরয়েড দিতে হয়, ময়েশ্চারাইজার ক্রিম সবসময় ব্যবহার করতে হয়, একটা ভালো মানের শ্যাম্পু ব্যবহার করতে হয়, এবং কিছু খাবার দাবার আছে যেগুলো আমরা আসলে বলি যে একটু ফ্রুটস ভেজিটেবলসগুলো বেশি পরিমাণে খাবেন। ইভেন আমরা রেড মিটগুলো খেতে সোরিয়াসিসের ক্ষেত্রে নিষেধ করে থাকি। আবার ভিটিলিগোর ক্ষেত্রেও সেম, যে ডাউনফিল করার ক্ষেত্রে আপনি যদি ডাউনফিল করেন ইমিউনিটি লেভেলটা আপনার কমে যাচ্ছে, ফলে আপনার কিন্তু যেহেতু এটা একটা অটো ইমিউন ডিজিজ, ফলে স্মৃতিটা বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। ওই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ডাউনফিল না করে আপনি নর্মালি স্বাভাবিকভাবে মানুষের সাথে মেশেন। সেই ক্ষেত্রে কী হবে, আপনার ইমিউনিটি লেভেলটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং যেহেতু অটো ইমিউনিটি ডেভেলপ করে এই রোগের ক্ষেত্রে, তো ইমিউনিটি বেড়ে গেলে আমরা রোগটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং আমরা যখনই আমাদের এরকম কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে দেখবো আর্লি স্টেজে চলে আসবো, অর্থাৎ শুরুর দিকেই আমরা চিকিৎসকের পরামর্শ নেব, তখন দেখা যাবে যে আমরা ওই ক্ষেত্রে আমরা তাদেরকে কিছু স্টেরয়েড কিংবা বায়োলজিক্স, এখন নতুন নতুন কিছু ড্রাগ রয়েছে, কিংবা আমরা লাইট থেরাপি ভিটিলিগোর জন্য আমরা পুভা দিতে পারি কিংবা ন্যারোব্যান্ড দিতে পারি। ওইগুলো দিয়েই আমরা আস্তে আস্তে ওটার জন্য চিকিৎসা করে থাকি। এবং যখন এই পেশেন্টগুলো আমাদের কাছে আসে তখন আমরা বলি যে আপনারা আমাদের যে পরামর্শগুলো রয়েছে, ভিটামিনস মিনারেলসগুলো যা দেবো, যে ওষুধগুলো দেবো, এগুলো সঠিক নিয়মে যদি সেবন করেন ইনশাল্লাহ এখান থেকে উত্তরণ করা সম্ভব। আর আর্লি স্টেজের ক্ষেত্রে যেটা বলি যে যদি এটা স্টেবল হয় ভিটিলিগোটা, তখনও আমরা অনেক সময় মেলানোসাইট ট্রান্সপ্ল্যান্টও করে থাকি, অর্থাৎ আমরা অন্য জায়গা থেকে মেলানিন সংগ্রহ করে সেখান থেকে এই মেলানোসাইটগুলো আমরা ওই জায়গাটায় প্রতিস্থাপন করে থাকি। আচ্ছা, যেহেতু আমরা ত্বকের যত্ন নিয়ে কথা বলছি, আমরা জানি যত্নের একটি অনেক বড় অংশ জুড়ে কিন্তু নিউট্রিশন বা পুষ্টিকর খাদ্য, তার খাদ্যাভ্যাস, লাইফস্টাইল সব কিছু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় যে শুধুমাত্র কি টপিক্যাল প্রসাধনী ব্যবহার করে একটি ত্বককে সুস্থ এবং সুন্দর রাখা সম্ভব? সেক্ষেত্রে লাইফস্টাইলের কতটুকু ভূমিকা রয়েছে? অবশ্যই অনেক বড় একটা ভূমিকা রয়েছে। আপনি যখন খাবার দাবারে আপনি যদি না থাকেন, পরিমিত খাবার কিংবা পুষ্টিকর খাবার আপনি না খেয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার ত্বকটা আস্তে আস্তে আপনার কোলাজেনগুলো নষ্ট হয়ে যাবে এবং চামড়াটা কুঁচকে যাবে, অর্থাৎ যে এইজিং, আর্লি এজিং চলে আসবে। ইভেন দেখা যায় যে যারা সিগারেট কিংবা অ্যালকোহল বা এই জাতীয় যারা নেশা জাতীয় এই করে, তাদের ক্ষেত্রেও কিন্তু আর্লি এজিংটা চলে আসে। ইভেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে মানে তার বয়স 30, বাট তাকে দেখলে মনে হচ্ছে যে 40-50 বছরের একজন বয়স্ক। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে আপনি একটা নিউট্রিশাস ডায়েট এবং ভালো একদম পুষ্টিবিদের একটা যদি পরামর্শ নিয়ে সবজি, তারপর হচ্ছে গিয়ে যে খাবারগুলো খাচ্ছেন তেল চর্বিটা একটু অ্যাভয়েড করবেন। পুষ্টি সমৃদ্ধ হতে হবে একেবারে। এখানে লাইফস্টাইলের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই জন্যই আমাদের এই অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি দেখে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এ পর্যায়ে চলুন দেখে নেওয়া যাক খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। উজ্জ্বল সুন্দর হেলদি স্কিন কেনা চায়। লাবণ্যময় ত্বক আমাদের প্রদান করে এক অনন্য ব্যক্তিত্ব, কিন্তু প্রতিদিনের রোদ, ধুলাবালি, দূষণ, এমনকি স্ট্রেস প্রভৃতির ক্ষতিকর প্রভাব পড়ছে আমাদের ত্বকের উপর। এর পাশাপাশি হরেক রকম প্রসাধনীর ব্যবহার তো আছেই। এসব প্রসাধনীর কোনোটিই কিন্তু স্থায়ী কোনো সমাধান দিতে পারছে না। বরং এর থেকে আমরা যদি দৈনন্দিন খাদ্য তালিকায় নির্দিষ্ট কিছু খাবার যোগ করি তাহলে কিন্তু ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরানো সম্ভব, পাশাপাশি ত্বক হয়ে উঠবে ভেতর থেকে স্বাস্থ্য উজ্জ্বল। প্রথমেই আসছি পানির বিষয়ে। ত্বকের উজ্জ্বলতা রক্ষায় পানির গুরুত্ব অপরিসীম। এছাড়া পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান নিশ্চিত করে ত্বকের আর্দ্রতা।
সাম্প্রতিক গবেষণা বলছে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করলে কিন্তু রিঙ্কেল দেরিতে আসে। বিশুদ্ধ পানির পাশাপাশি এক্ষেত্রে ডাবের পানি খাওয়া যেতে পারে। এখন আসছি কিছু স্পেসিফিক নিউট্রিয়েন্টসের বিষয়ে। হেলদি স্কিনের নিউট্রিয়েন্ট হিসাবে প্রথমেই মাথায় আসে ভিটামিন ই। আর এক্ষেত্রে ভিটামিন ই এর উৎস হিসাবে আমরা কাঠবাদাম, সূর্যমুখী বীজ, পাইন নাটস, আখরোট, পালং শাক, অলিভ অয়েল এমনকি ওটমিল খাওয়া যেতে পারে। এখন আসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি নিয়ে। এটি খুবই পাওয়ারফুল একটি অ্যান্টিঅক্সিডেন্ট। এটি স্কিনের কোলাজেন ফর্মেশনে অনেকাংশে হেল্প করে। ভিটামিন সি এর উৎস হিসাবে আমরা আমলকি, লেবু, কমলা, মাল্টা, পেয়ারা, পালং শাক, স্ট্রবেরি এমনকি কাঁচামরিচ খেতে পারি। ওমেগা 3কে হেলদি ফ্যাট হিসাবে আমরা সবাই চিনি। এই ওমেগা 3 কিন্তু রিঙ্কেল প্রতিরোধক হিসেবে কাজ করছে, পাশাপাশি স্কিনের আর্দ্রতা তথা ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। সাধারণত সামুদ্রিক মাছ, তিল, তিসি প্রভৃতি খাবারে প্রচুর পরিমাণে ওমেগা 3 থাকে। ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন কিন্তু একটি অত্যন্ত প্রয়োজনীয় স্কিন নিউট্রিয়েন্ট হিসাবে কাজ করছে। ভিটামিন এ কিন্তু স্কিনের ড্রাইনেস প্রিভেন্ট করে, এছাড়া সূর্যরশ্মির কারণে ঘটে যাওয়া ফ্রি রেডিক্যাল ড্যামেজকে প্রতিহত করে। সাধারণত মিষ্টি আলু, পালং শাক, লাল মরিচ, বিট, টমেটো, আনার প্রভৃতি খাবার থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এ পেয়ে থাকি। হেলদি স্কিনের নিউট্রিয়েন্ট হিসাবে জিঙ্কেরও অনেক সুনাম আছে। জিঙ্ক কিন্তু ইউভির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করছে, পাশাপাশি যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের ক্ষেত্রে অয়েল কন্ট্রোল করে, এছাড়া ব্রণ কিংবা অ্যাকনিকেও প্রিভেন্ট করে। জিঙ্কের উৎস হিসাবে আমরা চিকেন, সূর্যমুখী বীজ, আদা, মাশরুম প্রভৃতি খাওয়া যেতে পারে। এখন আসছি একটি অত্যন্ত প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সেলেনিয়াম নিয়ে। এটি আমাদের কাছে একটু অপরিচিত, তবে এটি কিন্তু স্কিনের ইলাস্টিসিটি ধরে রাখতে খুব সুন্দরভাবে কাজ করে, পাশাপাশি ব্রণ অ্যাকনিকে প্রিভেন্ট করে। সেলেনিয়ামের উৎস হিসাবে আমরা কলিজা, চিকেন, আখরোট, লাল চাল তথা গোটা শস্য খেতে পারি। আশা করছি দৈনন্দিন খাদ্য তালিকায় এই খাদ্যগুলি আমরা অবশ্যই যোগ করব, তাহলে আমাদের ত্বক হয়ে উঠবে ভেতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল ও লাবণ্যময়। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যে আসলে ত্বকের যত্নে কি করণীয়? আমি সবসময় আমার পেশেন্টদেরকে যেই কথাগুলো বলে থাকি, আমার দর্শকদেরকেও সেই একই কথাগুলো বলবো। আপনি যখনই খাবার খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, বেশি পরিমাণে পানি খাবেন, ফ্রুটস এবং ভেজিটেবলস বেশি বেশি নেবেন, এবং যখনই আপনার বাইরে বের হবেন অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করেন, ময়েশ্চারাইজার ব্যবহার করেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা করি। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল ত্বকের যত্ন ও এর নানাবিধ দিকসমূহ নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক উপকারে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টি আসলে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয় আমাদের দেশে। আগের বছরগুলোতেও দেখা গেছে। তো এই জন্যই আসলে এই বিষয়ে আমাদের সতর্কতা নেওয়া উচিত। এখন তো আমরা যেটা জানি যে আমাদের যে জমা যে পানিগুলোতে ডেঙ্গু মশা বংশবৃদ্ধি করে, সেই ব্যাপারে দর্শকরা নিশ্চয়ই সচেতন আছেন। তো এখন বৃষ্টি চলছে, এরপরেই কিন্তু আমরা যেন একটু সচেতনভাবে আমাদের ঘরের যে জায়গাগুলোতে পানি জমে, এই যে জিনিসগুলো আমরা যেন সতর্কতা নেই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।